হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের ৭ম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন দিয়ে তোমাদের পড়াটা রয়েছে, ভালো করে পড়াবো এবং বোঝাবো। তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু এটা রয়েছে সিলেবাসে, তাই পড়াটা ভালো করে প্রত্যেকে বুঝে নাও। তোমাদের পরীক্ষা মোটামুটি সবারই সেকেন্ড ইউনিট পরীক্ষাটা হয়ে গেছে আশা করি। প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। এবার আমরা থার্ড ইউনিট টেস্টে পড়া শুরু করে দিচ্ছি। ঠিক আছে? তো চলো শুরু করি। মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন কি? মানুষের কার্যাবলী মানে মানুষের যে কাজকর্ম, আর পরিবেশের অবনমন বলতে পরিবেশের গুণগত মান নষ্ট হয়ে যাওয়া, তাকেই বলে পরিবেশের অবনমন। অর্থাৎ মানুষের কোন কোন কাজকর্মের ফলে পরিবেশের এই যে গুণগত মানগুলো যে কমে যাচ্ছে, ক্রমাগত হ্রাস পাচ্ছে, সেটা কি, সেটাই আমরা এই পড়াতে বুঝতে পারবো। দেখো কি রয়েছে এখানে। প্রথমে ছবি দেখতে পাচ্ছ, চারিদিকে পাহাড় নদীর ধারে কর্মযজ্ঞ চলছে। ইঞ্জিনিয়ার, শ্রমিক সবাই ব্যস্ত, জলাধার তৈরি হবে। দুম দুম ডিনামাইট ফাটছে, পাহাড় ভেঙে সমতলের সঙ্গে যোগাযোগের জন্য রাস্তা তৈরি হবে। আর কি, বাদলবাবু বড় চাষি, শহরে চাল সবজি সরবরাহ করেন, উৎপাদন বাড়াতে থাকে, প্রচুর রাসায়নিক সার কীটনাশক ছড়াতে হয়। তুলিদের বাড়ির ছাদ থেকে দেখা যায় দূরের শিল্পাঞ্চলটা, ওখানে কাজ করে প্রচুর লোকজন আর উৎপাদিত হয় নানান দ্রব্য। এই ছবিটা বুঝতে পারছো? তাহলে এখানে কি দেখা যাচ্ছে? মানুষ কিন্তু নানান কাজকর্মের সঙ্গে এখানে দেখা যাচ্ছে। তো এই সমস্ত কাজকর্মের ফলে একটা প্রকৃতির সাথে সরাসরি একটা সম্পর্ক রয়েছে। কি না, কোনটা প্রযুক্তির উপর নির্ভরশীল বেশি, আবার কোনো কাজের ধরন সেবামূলক, তাই না? কোনোটা প্রযুক্তির সাথে নির্ভরশীল, কোনোটা আবার সেবামূলক কাজ। মানুষের এইসব কাজগুলোকে শ্রেণীবিভাগ করলে কীরকম কাজ হবে? একটা হচ্ছে প্রকৃতি নির্ভর কাজ, একটা প্রযুক্তি নির্ভর কাজ, একটা সেবামূলক কাজের মধ্যে পড়ছে। তো এই পাতাতে পড়ার মতো সেরকম কিছুই নেই, জাস্ট একবার রিডিং পড়ে নেবে। মেন যে ব্যাপারটা সেটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে মানুষের কাজকর্ম, সে কি কি কাজ মানুষ করছে, সেই কাজকর্ম কি আদৌ প্রকৃতির সাথে সম্পর্কিত নাকি নয়, এটাই হচ্ছে প্রথম পাতাতে বলা আছে। বোঝা গেল? চলে আসে তার পরের পাতাতে, সভ্যতার বিবর্তন ও পরিবেশে তার প্রভাব। পৃথিবীতে আবির্ভাবের পর থেকেই মানুষ নানা ধরনের কাজকর্ম করে চলেছে। সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ ছিল যাযাবর, গুহাবাসী। এই সময় মানুষের চাহিদা ছিল সামান্য, বেশি কিছু মানুষের চাহিদা ছিল না। সামান্য খেতে পুঁতে পড়লেই হবে, মানে খেয়ে দিয়ে তাদের জীবন চললেই হলো, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। ফলমূল সংগ্রহ, পশু শিকার, আত্মরক্ষা করে মানুষের কি হতো, সময়টা কাটতো। তখন তার জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর কিন্তু নির্ভরশীল ছিল। এরপর সে আগুনের ব্যবহার শিখলো, চাষ করতে জানলো, তাই না? আর প্রকৃতিতে ধীরে ধীরে নিজের প্রয়োজনে পরিবর্তন করতে লাগলো। চাকার আবিষ্কার সভ্যতাকে গতি প্রদান করলো, নতুন দেশ আবিষ্কারের সাথে সাহসীরা বেরিয়ে পড়লো অজানা সন্ধানে। এই সময় পর্যন্ত পরিবেশে যে সামান্য ক্ষতি হতো, তা আবার নিজে থেকেই পূরণ হয়ে যেত। বোঝা গেল? অর্থাৎ আগেকার দিনের কথা বলা হচ্ছে, যে আগেকার দিনে যে পরিবেশে যে সামান্য ক্ষতি হতো, সেটা কিন্তু আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। কিন্তু এখনকার পরিস্থিতি কিন্তু পুরোপুরি আলাদা। কি বলছে এখনকার পরিস্থিতি? তার আগে বাদিকে দেখো, গোলের মধ্যে কি রয়েছে? প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলো এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই আবার পূরণ হয়ে যায়। এই যে প্রসেসকেই বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। এটা মনে রাখবে, এটা পরীক্ষার 2 নম্বর জন্য আসবে। ঠিক আছে? অষ্টম শতাব্দীতে ইংল্যান্ড তথা ইউরোপের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর থেকে শিল্প, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তির দ্রুত উন্নতি হতে লাগলো। বাড়তে থাকলো জনসংখ্যা, বসবাস, কৃষি আর শিল্পের প্রয়োজনে ধ্বংস হতে লাগলো অরণ্য, অর্থাৎ গাছপালা কেটে ফেললো। গড়ে উঠতে লাগলো রাস্তাঘাট, কলকারখানা, ঠিক আছে, শহর, নগর ইত্যাদি। নির্বিচারে ব্যবহার হতে থাকলো প্রাকৃতিক খনিজ ও শক্তি সম্পদ, যেরকম জল, মাটি, অরণ্য, কয়লা, খনিজ তেল, লোহা, তামা ইত্যাদি। বিংশ শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ, সামরিক অস্ত্র পরীক্ষা, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, অর্থনৈতিক উন্নয়নের প্রভাবে পরিবেশের যে বিপুল পরিবর্তন হচ্ছে, তা বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর ক্ষতিকর প্রভাব কিন্তু সমস্ত জীবকুলের ওপরই নেমে আসছে। দেখো, যাই হয়ে যাক না কেন, সমস্ত যে প্রভাবটা, সেটা কিন্তু পুরো জীবকুলকেই সহ্য করতে হবে। ঠিক আছে? তো দেখলে কিভাবে কি হলো। এর পরের পাতা চলে আসে, যদি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে পরীক্ষাতে আসবে, পরিবেশের অবনমন কি। তাহলে এত কিছু পড়ার পর তোমাদের মাথায় আসতেই পারে, তাহলে পরিবেশের অবনমন কিভাবে হচ্ছে। দেখো, পরিবেশের অবনমন ব্যাপারটা হচ্ছে পরিবেশের, যেটা বলছিলাম, গুণগত মান হ্রাস পাওয়া। অর্থাৎ পরিবেশের একটা গুণ আছে, সেই গুণের মানটা যখন হ্রাস পেয়ে যায়, তখন তাকে বলা হয় অবনমন। এই অবনমনটা হয় কিন্তু পরিবেশ দূষণের ফলে। ঠিক আছে? তাই পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন দুটি কিন্তু একটু আলাদা, বাট একে অপরের সাথে নির্ভরশীল বলতে পারো। তো চলো ভালো করে দেখি কি আছে। পরিবেশেরই গুণগত বা গুণমানের হ্রাসের ফলে জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক সম্পদ আর জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়, বাস্তুতন্ত্র ব্যাহত হয়, কোনো কোনো ক্ষেত্রে জীব প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। ঠিক আছে? পরিবেশের একটি নির্দিষ্ট সহন ক্ষমতা আছে। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থা সৃষ্টি হয় যে তার ভারসাম্য ও কার্যকারী ক্ষমতা ভেঙে পড়ে।
বোঝা গেল? হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশ আর সহজে পূর্বাবস্থায় ফিরে আসতে পারে না। অর্থাৎ আগে যেটা বললাম হোমিওস্ট্যাটিক ব্যবস্থা, তো সেই হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে সে আগের অবস্থায় ফিরে যেতে কিন্তু পারছে না। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে অরণ্য বিনাশের ফলে ভূমিক্ষয়, বন্যা, জীববৈচিত্র্য হ্রাস, মরুভূমি প্রসার মাধ্যমে পরিবেশের কি সামগ্রিক যেটা সেটা কিন্তু অবনমন ঘটছে। তাহলে এই হলো পরিবেশ অবনমন। আর ডান দিকে দেখা রয়েছে পরিবেশ দূষণ বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট কিন্তু। পরিবেশ দূষণ আর অবনমন কিন্তু দুটি বিষয় পরিবেশের গুণমান হ্রাসের সঙ্গে যুক্ত। তাই অনেক সময় এই দুটি বিষয়কে এক করে দেখা হয়, কিন্তু বিষয় দুটি কিন্তু কিছুটা আলাদা। দূষণ হলো প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কার্যের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানে দূষিত হওয়া, আর পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন। প্রকৃতপক্ষে পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে। যেমন ভৌম জলে আর্সেনিক মিশলে জল কি হয়? দূষিত হয়। ভৌম জল বলতে যেটা ভূগর্ভস্থ জল, সেখানে যদি আর্সেনিক মিশে যায় সেখানে জলটা কি হবে? দূষিত হবে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে ভৌমজলের গুণমান কি হবে? হ্রাস পাবে, যার ফলে ভবিষ্যতে পানি জলের সংকট বা ভূমি অবক্ষয় প্রভৃতি সমস্যা কিন্তু ব্যাপকভাবে কিন্তু দেখা দেবে। বোঝা গেল? তাহলে পরিবেশের অবনমন ও পরিবেশ দূষণ নিশ্চয়ই এক নয়, বুঝতে পারলে? এরপরে চলে এসো তার পরের পাতাতে। তাহলে দেখতে পেলাম পরিবেশের অবনমন ঘটে দুভাবে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে মনুষ্য সৃষ্টি। এই যে অবনমন অবনমন করছি বারবার করে, সেই অবনমন ঘটে কিভাবে? দুটো ভাবে ঘটে। প্রাকৃতিক কারণ কি কি? না ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত, সুনামি, ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশে অবনমন ঘটে, যার ফলে মানুষ তথা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, আনুবীক্ষণিক জীবের স্বাভাবিক জীবনচক্র কি হয়? ব্যাহত হয়। ভূপৃষ্ঠের গঠন পরিবর্তিত হয়, রাস্তাঘাট, বাড়িঘর, সম্পত্তি ধ্বংস হয়, জীবনহানি ঘটে, জীববৈচিত্র্য আংশিক বা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। আর মনুষ্য সৃষ্টি কারণগুলো কি? না আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, নানান উন্নয়ন কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে। অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন, শিল্প বর্জ্য, অপরিকল্পিত নগরায়ন, নদীর স্বাভাবিক গতি রোধ করে জলাধার নির্মাণ, বৃক্ষছেদের পরিবেশে নানান সমস্যা সৃষ্টি করে এবং অবনমন ঘটায়। ধস, বন্যা, ভূমিকম্প, খরা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ও আজ মানুষের কার্যকলাপের ফলে ঘটছে। বোঝা গেল? এবার একটু নিচে চলে আসো। দেখো বক্সের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে কয়েকটি উন্নয়ন পরিকল্পনা, তাদের প্রভাব। দেখো বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা মানুষ করেছে, তাদের প্রভাবটা কি সেটা তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে? এটা তোমরা জাস্ট একবার রিডিং করে নেবে, এটা আমি আর পড়ছি না, তোমরা ভালো করে একবার দেখে নেবে। ওকে, চলে যাও তার পরের পাতায়। পরিবেশের অবনমন ফলে কি ঘটে? এই যে অবনমন হচ্ছে এর ফলে কি কি হবে? না ভোপালের যে গ্যাস দুর্ঘটনার কথা তোমরা নিশ্চয়ই শুনেছো, যেটা হয় 1984 সালে, এটা মনে রাখবে। ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক কীটনাশক কারখানার ট্যাঙ্ক কি হয়েছিল? ফুটো হয়ে বেরিয়ে এসেছিল বিষাক্ত এমআইসি অর্থাৎ মিথাইল আইসোসাইনাইড গ্যাস। মনে রাখবে ভোপাল গ্যাস দুর্ঘটনায় গ্যাসটির নাম কি? এগুলো পরীক্ষাতে শর্ট কোশ্চেনে দেয়। ঠিক আছে? মারা গিয়েছিল প্রায় 4000 মানুষ ও অসংখ্য পশু পাখি। প্রায় 2 লক্ষের বেশি লোক কোনো না কোনো ভাবে এই গ্যাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনো এর প্রভাব ভুগে চলেছে এই অঞ্চলের মানুষ। ইউক্রেনের চেরনোবিল আর জাপানের ফুকুশিমার পরমাণু দুর্ঘটনা আধুনিক প্রযুক্তির ক্ষতিকারক দিকের কথা আমাদেরকে স্মরণ করায়। তাহলে এই হচ্ছে কিছু কিছু প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক ঠিক নয়, কিছু কিছু ঘটনা, যে ঘটনা এখনো কিন্তু এই মানুষ এই ঘটনার যে ফল সেটা ভোগ করছে। এবার দেখে নেওয়া যাক মানুষের কাজের ফলে কি কি ধরনের বিপর্যয় পরিবেশে অবনমন ঘটে। দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে কি কি অবনমন ঘটছে। দেখো রয়েছে ভূমিকম্প, জল দূষণ ও জলাভাব, জীববৈচিত্র্য হ্রাস, রাসায়নিক দুর্ঘটনা, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, বন্যা, প্রাকৃতিক সম্পদের হ্রাস, মুদ্রাস্ফীতি, চাহিদা যোগানের ভারসাম্য হ্রাস, বায়ু দূষণ, খরা, এগুলো সমস্ত কিন্তু পরিবেশের অবনমনের ফলাফলে ঘটছে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন দেয় পরিবেশের অবনমনের ফলাফলগুলো কি কি, সেক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো পয়েন্ট আকারে লিখবে। কি হবে ভবিষ্যৎ মানব সমাজের এই অবনমন নিয়ন্ত্রণ উপায় বা কি? এই যে অবনমন মানুষ যদি দিনকে দিনে হতে থাকে, অবনমন যদি না কমে, তাহলে মানুষের ভবিষ্যৎ সমাজে কিছু তো প্রভাব পড়বে, সেটা কি? সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এটা ভালো করে তোমরা পড়ে নেবে। বুঝতেই পারছো? পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব, দারিদ্র্য। উন্নয়নশীল দেশগুলোকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নতি গতি বাড়াতে হবে, মানুষকে শিক্ষিত সচেতন করতে হবে সবার আগে। উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তির বেশি ব্যবহার করতে হবে, সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি এগুলি ব্যবহার বেশি করতে হবে। সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। ঠিক আছে? এইগুলো কিন্তু তোমরা রিডিং পড়ে নেবে। এবার দেখো একটা খুব সুন্দর করে বক্স লেখা রয়েছে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ উন্নয়নের বিষয়ে একটি সম্মেলন হয়েছিল, তার নাম আর্থ সামিট। এই সম্মেলনে 178টি দেশ ও প্রায় 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। এটা মনে রাখবে যে আর্থ সামিট কবে হয়েছিল। ঠিক আছে? এরপর চলো স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক
সম্পদের সুষ্ঠু ব্যবহার ও প্রাকৃতিক ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের মানব সমাজের উন্নয়নে অগ্রগতি অব্যাহত রাখা। এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্টার দিয়ে রাখবে, এটা আসবে। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, ঠিক আছে। চলে এসো তার পরের পাতাতে, পরিবেশের অবনমন ও ভারত। ভারতের কি প্রভাব রয়েছে এটা কিন্তু তোমাদের পড়তে হবে। তার মধ্যে WHO পুরো নামটা ভালো করে পড়বে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখানে যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ সেই জায়গাটা একবার পড়ে নেবে, রিডিং পড়ে নেবে, তাহলেই হবে, ঠিক আছে। চিপকো আন্দোলন পরীক্ষাতে দেয় 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চল অধিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য এক অনন্য অহিংস আন্দোলন শুরু করেছিল, ঠিক আছে। বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়ি ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল। এই আন্দোলন তার জন্য চিপকো, অর্থাৎ চিপকো যেটা হয় জড়ি ধরা হিন্দিতে বলে, তো হিন্দিতে চিপকে যাও বা চিপকে কথা মানে হলো জড়ি ধরা, সেটাকে বলা হয় চিপকো আন্দোলন। বোঝা গেল? এটা মনে রাখবে কবে হয়েছিল, ওকে। তারটি নিচে রয়েছে পরিবেশ অবনমন ও সাম্প্রতিক উদাহরণ কি কি উদাহরণ রয়েছে অবনমনের, সেই উদাহরণগুলো রিডিং জাস্ট পড়বে, এবং এই অবনমন ক্ষুদ্রভাবে হলেও আমরা কি কি করতে পারি সেই ছোট ছোট জিনিসগুলো কি কি, ঠিক আছে, এটা মনে রাখবে। তো তোমাদের মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন থেকে যা যা আমি বললাম এগুলো ভালো করে পড়ো, এর মধ্যে পরীক্ষাতে থেকে কমনও পাবে, এর মধ্যে প্রশ্ন আসবে, এরপরে মানে এর বাইরে কিছু হবে না, এটুকু বলতে পারি। এই পড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ওকে। তাহলে আজকে আমি ভূগোলটাই পড়ালাম, এর পরবর্তী ভিডিওতে আমি অন্য সাবজেক্ট পড়াবো, ঠিক আছে। তাহলে আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।